আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকের ভিডিও ক্লাসে আমরা এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার ৯ অর্থাৎ আলোর প্রতিসরণের উপর একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের পড়াশোনা করব। অর্থাৎ তুমি যদি আলোর প্রতিসরণের যদি তুমি নাও পারো, তাহলে এই ভিডিওটা দেখো, তাহলে তুমি একদম এক্সপার্ট হয়ে যাবা আলোর প্রতিসরণের উপর। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি, তোমরা খাতা কলম নিয়ে বসো ভাইয়া। আমি যা যা করাচ্ছি এগুলো তোমরা লিখবা এবং আমি যা যা বলতেছি সেগুলো মাথায় ঢোকাবা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? তো চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের ভিডিও ক্লাসটা শুরু করি। আমাদের প্রথম টপিক হচ্ছে আলোর প্রতিসরণ বলতে কি বোঝায়। দেখো এখানে আমি ডেফিনেশনটা লিখে দিয়েছি, তোমরা এই ডেফিনেশনটা খাতায় তুলে ফেলো। ঠিক আছে? খাতা বের করছো না, খাতায় তুলো। এখানে কি বলা হয়েছে বলো তো? আলো এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করলে আলো কিছুটা বেঁকে যায়। আলোর এই ধর্মটাকে আলোর প্রতিসরণ বলা হয়। তো আমরা একটু দেখি এটা কিভাবে হয়েছে, তাই না? এখানে দুইটা কথা বলছে যে একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য একটি স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করবে। তার মানে এখানে মাধ্যম কয়টা বলতো? মাধ্যম কয়টা? মাধ্যম হচ্ছে দুইটা। একটা কি বলতো? একটা হচ্ছে বায়ু মাধ্যম, আরেকটা কি বলতো? আরেকটা হচ্ছে পানি মাধ্যম। ঠিক আছে? দুইটা মাধ্যম। মনে করো এটা হচ্ছে ওয়াটার, এটা পানি, এবং কি এটা কি বায়ু, এয়ার। ঠিক আছে? তো আলো মনে করো একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবে। মনে করো এই যে টর্চের লাইট মনে করো তুমি মেরেছো, তাই না? একটা আলোক রশ্মি এই পাশে এসে যাওয়ার কথা ছিল কোন দিক দিয়ে বলো তো? এই দিক দিয়ে যাওয়ার কথা ছিল না, কিন্তু আলোটা আসছে এই দিক দিয়ে। ঠিক আছে? তো এই যে আলো এক মাধ্যম থেকে একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে আসার সময় আলো কিছুটা কি বেঁকে যাচ্ছে, বেঁকে যাচ্ছে না? এই বেঁকে যাচ্ছে, এটাকে আলোর প্রতিসরণ বলা হয়। ঠিক আছে? এখন এটার ভিতরে কি ঘটনা বা কি কি জিনিসপত্র আছে সেটা সম্পর্কে এখন আমরা জানবো। দেখো, এই যে মাঝখান দিয়ে যে দাগটা না, এই দাগটাকে বলা হয় অভিলম্ব। কি বলা হয় বলো তো? অভিলম্ব। তারপর এই যে এই দাগটা, এটাকে বলবো আমরা বিভেদ তল। কি বলবো বলো তো? বিভেদ তল। ঠিক আছে? এই যে রশ্মিটা না, প্রথম এই যে আলোটা না, এই আলোটাকে বলবো আমরা আপতিত রশ্মি। কি বলবো? আপতিত রশ্মি। কি রশ্মি? আপতিত রশ্মি, তাই না? ওকে। তারপর এই যে আরেকটা রশ্মি পানির ভিতরে ঢুকে গেছে না, এটাকে আমরা বলবো প্রতি প্রতিসরিত প্রতিসরিত রশ্মি। ঠিক আছে? ওকে, বুঝলাম, এই জিনিসগুলো বুঝলাম। এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা প্রতিসরিত রশ্মি, মানে ভিতরে ঢুকে গেছে, এটাকে বলে প্রতিসরণ। এটাকে বলছে কি? প্রতিসরণ। ওকে, এখন আমরা একটু কোণ সম্পর্কে জানবো। দেখো, এই যে আপতিত রশ্মি এবং অভিলম্ব, এই যে অভিলম্ব এবং কি আপতিত রশ্মির মাঝে যে কোণটা তৈরি হয়, একটা কোণ তৈরি হয়েছে, তাই না? কোণ সব সময় অভিলম্ব এবং আপতিত রশ্মির মাঝখানেই হবে। বুঝতে পারছো? এখানে কোণটা হবে। তাহলে এই কোণটাকে আমরা কি বলবো? এখানে যে কোণটা তৈরি হয়েছে সেটাকে আমরা বলবো আপাতন কোণ। আপতিত রশ্মি আপতন কোণ, তাই না? কি কোণ বলতো? আপাতন কোণ। আপাতন কোণকে আই দ্বারা প্রকাশ করা হয়। আপাতন কোণকে আই দ্বারা প্রকাশ করা হয়। এবং অভিলম্ব অভিলম্ব এবং এই প্রতিসরিত রশ্মির মাঝে যে কোণটা তৈরি হয়েছে সেই কোণটাকে আমরা কি বলবো বলতো? এই কোণটাকে আমরা বলবো প্রতিসরণ কোণ। কি কোণ? প্রতিসরণ কোণ। এখন এই প্রতিসরণ কোণকে আর দ্বারা প্রকাশ করা হয়। এই প্রতিসরণ কোণকে কি দ্বারা প্রকাশ করা হয় বলতো? আর দ্বারা প্রকাশ করা হয়। এখন এই যে দুইটা কোণ তৈরি হয়েছে না, এই দুইটা কোণের ভিতরে কোন কোণটা বড় বলতো? অবশ্যই আই বড়, তাই না? অবশ্যই আই বড়। তাহলে আই বড় কিসের তুলনায় বলতো? আর এর তুলনায় আই বড়। আই এর তুলনায় আই, আর মানে আর এর তুলনায় আই বড়। আপতন কোণের মান বড় হবে যখন আলো বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমে প্রবেশ করবে। বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো ভিতরে কি ঘটনাটা ঘটতেছে? হোপফুলি তোমরা বুঝতে পারছো। এইবার একটু অন্যরকম ভাবে আমরা চিন্তা করি। মনে করি এটা পানি এখন, তাই না? এখন উল্টাটা হবে। এখন কি হবে? উল্টা ঘটনা হবে। এখন এখন আলোক রশ্মি এখন আলোক রশ্মি পানি থেকে এখন আলোক রশ্মি পানি থেকে বায়ুতে যাবে। মানে কি? মানে তুমি মনে করো পানির নিচে আসছো, পানির নিচে গিয়ে তারপর লাইট মারছো। মনে করো এখানে তুমি কি করছো? এখানে তুমি লাইট মারতেছো পানির নিচ থেকে। তাহলে কি হবে? আলোটা এদিক দিয়ে যাওয়ার কথা ছিল না, কিন্তু আলো কোথায় দিয়ে যাবে? অবিলম্ব থেকে দূরে সরে যাবে। আলোটা অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তার মানে এখানে কি বুঝলাম? আলো যদি বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমে প্রবেশ করে, তাহলে বায়ু মাধ্যমটা ছিল হালকা, তাই না? বায়ু মাধ্যমটা কি? হালকা মাধ্যম। আর পানিকে বলা হয় ঘন। পানি কি? ঘন। আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে তখন অবিলম্বের দিকে সরে আসবে। এই যে অবিলম্বের দিকে সরে আসছে না, দেখো অবিলম্বের দিকে সরে আসছে। আর আলোক রশ্মি যখন ঘন থেকে, এটা ঘন মাধ্যম আর এটা কি হালকা, হালকা। আলোক রশ্মি যখন ঘন থেকে হালকাতে প্রবেশ করবে তখন অবিলম্ব থেকে দূরে সরে যাবে। আলো অবিলম্ব থেকে কি দূরে সরে যাচ্ছে। বুঝতে পারছো? তখন বুঝতে পারছো? তাহলে এই কোনটা কোথায় হবে বলো তো? এই যে এটা, এই যে অভিলম্ব এবং প্রতিসরিত রশ্মি, এটা কি প্রতিসরিত রশ্মি? যেই আলোটা প্রথমে যাবে সেটা কি প্রতিসরিত রশ্মি। এখন প্রতিসরিত রশ্মি এবং অবিলম্বের মাঝে এই প্রতিসরণ কোণ এইটা, এবং অবিলম্ব এবং প্রতিসরিত রশ্মির মাঝে যে কোণটা সেটাকে বলবো আমরা প্রতিসরণ কোণ। আর বুঝতে পারছো? অর্থাৎ যে রশ্মিটা প্রথমে যাবে
এবং ওই রশ্মি এবং কি বিভেদ তলের মাঝখানে যে কোণটা তৈরি হবে সেটাকে বলবো আমরা আপতন কোণ, আর এটা কি প্রতিসরণ কোণ। বুঝতে পারছো? হোপফুলি বুঝছো। তাহলে এইখানে কোনটা বড় বলো তো, আই বড় নাকি আর বড়? অবভিয়াসলি আর বড়, তাই না? অবভিয়াসলি কি বড় বলো তো, আই এর থেকে আর বড়। তাহলে আই এর থেকে আর কখন বড় হবে, অর্থাৎ প্রতিসরণ কোণ বড় কখন হবে, যখন আলো ঘন থেকে হালকাতে যাবে, মানে পানি থেকে বায়ুতে যাবে। বুঝতে পারছো? হোপফুলি তোমরা মোটামুটি বুঝতে পারছো যে আই এবং আর এর মান বড় এবং ছোট কিভাবে হতে পারে, তাই না? এখন আমরা একটু অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করবো, এই চিত্রটা অন্যরকম ভাবে থাকলে কিভাবে হবে সেটা আমরা একটু দেখবো। এখন এক্সামে কিরকম ভাবে দেওয়া থাকতে পারে, মনে করো এটা হচ্ছে পানি মাধ্যম, ঠিক আছে, এটা পানি বা এটা হচ্ছে ঘন, বুঝতে পারছো? এটা কি বলতো, এটা হচ্ছে ঘন মাধ্যম, আর এটা কি বলতো, হালকা মাধ্যম। হালকা মাধ্যম। আলো যখন মনে করো এরকম ভাবে অ্যারো চিহ্ন দিয়ে দিবে, বুঝতে পারছো? এখানে অ্যারো চিহ্ন দিয়ে দিয়েছে, মানে আলো এই পাশ থেকে প্রথমে আসতেছে, মানে ঘন থেকে হালকাতে প্রবেশ করবে। ঘন থেকে হালকাতে প্রবেশ করলে আলো এদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু কি হবে বলতো, অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এটা অবিলম্ব না, অবিলম্ব থেকে দূরে সরে যাবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে কিভাবে, ঘন থেকে হালকাতে প্রবেশ করলে। তখন এই যে আপতিত রশ্মি এবং অবিলম্বের মাঝে কোণ হয় আই, তাই না, আপতন কোণ। এবং অবিলম্ব এবং প্রতিসরিত রশ্মির মাঝে যে কোণটা তৈরি হয় সেটাকে বলা হয় আর, অর্থাৎ প্রতিসরণ কোণ। তখন সর্বদা কি আই এর থেকে আর এর মানটা বড়, তাই না? আই এর থেকে আর এর মানটা কি বড়। যখন ঘন থেকে হালকাতে প্রবেশ করবে আলোটা কি অবিলম্ব থেকে দূরে সরে যাবে। আবার মনে করো এটা হচ্ছে ঘন, ঠিক আছে, এটা কি ঘন, আর এটা কি বলতো হালকা। হালকা আর এটা কি ঘন। এখন আলো মনে করো এইদিকে প্রবেশ করছে, এই যে এই পাশ থেকে হালকা থেকে ঘনতে প্রবেশ করবে। আলো যখন হালকা থেকে ঘনতে প্রবেশ করবে তখন কি হবে বলতো, আলো এদিকে যাওয়ার কথা ছিল কিন্তু অবিলম্বের দিকে সরে আসবে, অবিলম্বের দিকে সরে আসবে। তখন এটা হচ্ছে আই এবং এটা কি বলতো আর, অর্থাৎ আপতন কোণটা বড় হবে প্রতিসরণ কোণের তুলনায়, অর্থাৎ আইটা কি বড় হবে। বুঝতে পারছো? তাহলে এখানে কি ঘটনাটা ঘটতেছে, এখানে আমরা দেখলাম যে আলোর ধর্ম, আলো কিভাবে চলাচল করে। আলো যদি ঘন থেকে হালকাতে প্রবেশ করে, অর্থাৎ পানি থেকে বায়ুতে প্রবেশ করে, তাহলে কি অবিলম্ব থেকে দূরে সরে যাবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে। আবার যদি আলো হালকা থেকে ঘনতে প্রবেশ করে, অর্থাৎ বায়ু থেকে পানিতে প্রবেশ করে, তাহলে কি অবিলম্বের দিকে সরে আসবে। প্রতিসরিত রশ্মি অবিলম্বের দিকে সরে আসবে। দেখছো এদিকে যাওয়ার কথা ছিল কিন্তু এদিকে সরে আসছে। হোপফুলি তোমরা আলোর ধর্মগুলো বুঝতে পারছো। এখন এই আলোর ধর্ম অনুযায়ী এই প্রতিসরণের কয়েকটা সূত্র আছে, সেই সূত্রগুলো সম্পর্কে এখন আমরা ধারণা নিব। ওকে, এখন আমরা প্রতিসরণাঙ্ক নিয়ে একটু জানবো, ঠিক আছে? প্রতিসরণাঙ্ককে তোমার এন দ্বারা প্রকাশ করা হয়, প্রতিসরণাঙ্ককে ইটা দ্বারা প্রকাশ করা হয় এবং প্রতিসরণাঙ্ককে মিউ দ্বারাও প্রকাশ করা যায়, ঠিক আছে? কিন্তু বর্তমান বইয়ে তোমার কিন্তু এই প্রতিসরণাঙ্ককে এন দ্বারা প্রকাশ করা হয়। আগের 2টা বছরে ইটা এবং মিউ দ্বারা প্রকাশ করা যেত। এখন যদি তুমি এগুলো ইউজ করো কোনো প্রবলেম হবে না, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, প্রতিসরণাঙ্ক বলতে কি বোঝায়? আলো এক মাধ্যম থেকে যখন অন্য মাধ্যমে প্রবেশ করবে, ঠিক আছে, এই যে আলো, এগুলো তো তুমি জানো, কিছুক্ষণ আগেও পড়িয়েছি তোমাকে। আলো এক মাধ্যম থেকে যখন অন্য মাধ্যমে প্রবেশ করবে আলো কিছুটা বেঁকে যাবে, তাই না? ওকে, এক মাধ্যম থেকে যখন অন্য মাধ্যমে প্রবেশ করবে তখন আপতন কোণের সাইন আই। তাহলে এই যে এটাতে আপতন কোণ না, এই যে আপতন কোণের সাইন আই, আপতন কোণের সাইন আই এবং প্রতিসরণ কোণের সাইন আর। এই যে প্রতিসরণ কোণের সাইন আর, এটা প্রতিসরণ কোণ, তাই না? প্রতিসরণ কোণের সাইন আর, আর এর অনুপাত, হোয়াট ইজ অনুপাত, রেশিও। অনুপাত মানে কি বলতো? অনুপাত মানে কি? অনুপাত মানে ভাগ করা। এটাকে কি বলবো আমরা? প্রতিসরণাঙ্ক বলবো। অর্থাৎ ইটা ইজ ইকুয়ালস টু কত, সাইন আই ভাগ কত, সাইন আর, ঠিক আছে? অর্থাৎ এই যে কোণের যে অনুপাত সেটাকে আমরা প্রতিসরণাঙ্ক বলবো। বুঝতে পারছো? এখন এই প্রতিসরণাঙ্ক দুই প্রকার। প্রতিসরণাঙ্ক কি দুই প্রকার, একটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক আর অন্যটা কি পরম প্রতিসরণাঙ্ক। পরম প্রতিসরণাঙ্ক নিয়ে তোমাদের বইয়ে অত বেশি লেখা নাই, ঠিক আছে? আই হোপ পরবর্তী বছরগুলোতে বইয়ের ভিতরে পরম প্রতিসরণাঙ্ক এই টপিকটা আনবে, ঠিক আছে? কিন্তু আছে, কিন্তু খুবই কম। তো আপেক্ষিক প্রতিসরণাঙ্ক জিনিসটা কি? আপেক্ষিক প্রতিসরণাঙ্কটা হচ্ছে আলো যখন এক মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের যে প্রতিসরণাঙ্ক সেটাকে আমরা আপেক্ষিক প্রতিসরণাঙ্ক বলবো। আমার কথা কি বুঝতে পারছো? মাথায় ঢুকাইছো? আলো এক মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমরা কি আপেক্ষিক প্রতিসরণাঙ্ক বলবো, খাতায় লিখে নাও। আর পরম প্রতিসরণাঙ্কটা কি? পরম প্রতিসরণাঙ্ক হচ্ছে শূন্য মাধ্যমের সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তাহলে আপেক্ষিক প্রতিসরণাঙ্কতে আমি কি বলবো? মনে করো এটা এ মাধ্যম, এটা বি মাধ্যম, এ থেকে বিতে আসছে, তাহলে আপেক্ষিক প্রতিসরণাঙ্কের বেলায় আমি কি লিখতে পারবো? আলো এ থেকে বিতে যাচ্ছে না, আলো এ থেকে বিতে যাচ্ছে না, আপেক্ষিক প্রতিসরণাঙ্কের বেলায় আমি লিখতে পারবো এ এন বি, মানে এ থেকে বিতে যাচ্ছে, আলো এ থেকে বিতে যাচ্ছে। আর পরম প্রতিসরণাঙ্ক মানে কি? শূন্য থেকে অন্য কোনো মাধ্যম, তাই না? শূন্য থেকে অন্য কোনো মাধ্যম, তাহলে এখানে লিখতে হবে শূন্য ইটা এ বা বি বা সি, তাই না? যে কোনো মাধ্যমে, শূন্য মাধ্যম থেকে যে কোনো মাধ্যমে যাবে। আর আপেক্ষিক প্রতিসরণাঙ্ক মানে কি? একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসরণাঙ্ক, মানে আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবে। বুঝতে পারছো আমার কথা? বুঝছো? আর পরম মানে কি? শূন্য মানে কি? এটা কোনো মাধ্যম না, কোনো মাধ্যম
ছাড়াই অন্য মাধ্যমে প্রবেশ করবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই প্রতিসরণাঙ্ক রিলেটেড আরো কিছু সূত্র আমাদের জানতে হবে। ওকে, এখন আমরা আরো কিছু সূত্র জানবো। দেখো এখানে তুমি কি দেখতে পাচ্ছ বলো তো? আলো এ মাধ্যম থেকে বি মাধ্যমে যাইতেছে, আলো এ মাধ্যম থেকে বি মাধ্যমে যাচ্ছে মনে করো। এখন মনে করো এখানে তোমার মানে প্রতিসরণাঙ্ক এর মাধ্যমে সাপেক্ষে বি মাধ্যমে প্রতিসরণাঙ্ক, যেটাকে আমরা আপেক্ষিক প্রতিসরণাঙ্ক বলি, তাই না? অর্থাৎ এ এন বি লিখবো। কেন এ এন বি কেন লিখেছি বলতো? আলো এ থেকে বিতে যাচ্ছে, আলো এ থেকে বিতে যাচ্ছে, এটা আমি লিখেছি এ এন বি। এ এন বি ইজ ইকুয়াল টু কত বলতো? সাইন আই বাই সাইন আর, যে সূত্রটা কিছুক্ষণ আগে তুমি জেনেছো, তাই না? যেটাকে বলে এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমে প্রতিসরণাঙ্ক। এখন এই মাধ্যমটা মানে আলোক রশ্মি হালকা থেকে ঘনতে যাচ্ছে নাকি ঘন থেকে হালকাতে যাচ্ছে, এটা তুমি কিভাবে বুঝবা? এখন আমি তোমাকে দেখাচ্ছি। দেখো, আচ্ছা মনে করি এখানে সাইন আই এর মান মনে করো 40 ডিগ্রি, ঠিক আছে? যেহেতু এই কোণটা বড় এই কোণটা ছোট, আর আর এর মানটা কত বলো তো? মনে করো এখানে দিলাম 20 ডিগ্রি, ঠিক আছে? 20 ডিগ্রি। তাহলে সাইন আই এর মান কত? সাইন কত? সাইন 40 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন আর এর মান কত? সাইন 20 ডিগ্রি। তাহলে এখানে আমরা একটু ক্যালকুলেশন করব। সাইন 20 সাইন ক্যালকুলেটরে সাইন 40 লিখবা, ঠিক আছে? ক্যালকুলেটরে সাইন 40 এর মান কত? 0.64। তারপর সাইন 20, সাইন লিখে 20 লিখবা, সাইন 20 এর মান কত? 0.34। তাহলে এখানে মান কত? 0.64 ভাগ 0.34, তাহলে কত? 1.88। অর্থাৎ আলো যখন হালকা থেকে ঘনতে যাবে, আলো যখন হালকা থেকে ঘনতে যাবে তখন প্রতিসরণাঙ্কের মান 1 থেকে বড় হবে। প্রতিসরণাঙ্কের মান কি হবে বলতো? 1 থেকে বড় হবে। কথা কি বুঝতে পারছো? দেখছো প্রতিসরণাঙ্কের মান কত? 1.88, অর্থাৎ এই 1 এর থেকে বড়, ঠিক আছে? 1 থেকে বড়। ওকে, আর যদি আমি অন্য ঘটনার চিন্তা করি, মনে করো আলো কি হচ্ছে বলো তো? আলো মনে করো ঘন থেকে হালকাতে যাচ্ছে। আলো কোথা থেকে কোথায় যাচ্ছে বলো তো? ঘন থেকে হালকা, এটা ঘন মাধ্যম। ঘন থেকে হালকাতে গেলে কি অবিলম্ব থেকে দূরে সরে যায় না? ঠিক আছে, তখন এই যে আই এর মান, এই আই এর মানটা কত বলো তো? আই এর মানটা কত? মনে করো আই এর মান 30 দিলাম, আর এর মান কত হবে বলো তো? এখানে মনে করো কত? 50 ডিগ্রি, যেহেতু এটা বড়, তাই না? আচ্ছা, তাহলে এইটার ক্ষেত্রে কি হয় বলো তো? আলো কোথা থেকে কোথায় যাচ্ছে বলো তো? এটা এ মাধ্যম, মনে করো এটা এ মাধ্যম, এটা বি মাধ্যম। এখন আলো কোথা থেকে কোথায় যাচ্ছে বলো তো? এখন আলো কোথা থেকে কোথায় যাচ্ছে? বি থেকে এতে যাচ্ছে না? বি থেকে এতে যাচ্ছে না, তাহলে তুমি কি লিখবা? বি ইটা এ। এটা কেন লিখছো? কারণ বি থেকে এতে যাচ্ছে আলো। তাহলে আপতন কোণটা তো উপরে হবে আর প্রতিসরণ কোণ কোথায় হবে? নিচে হবে, তাই না? এখন আই এর মান কত? আই এর মান 30, আর এর মান কত? আর এর মান হচ্ছে 50। এখন ক্যালকুলেশন করো। সাইন 30 এর মান কত? সাইন 30 এর মান ভাগ কত? সাইন 50 এর মান। তাহলে ক্যালকুলেশন করে কত হয়? 0.64, যেটা 1 এর থেকে ছোট না? 1 এর থেকে ছোট না? এই 0.65 আসছে, এটা 1 এর থেকে ছোট না? অর্থাৎ প্রতিসারণাঙ্কের মান যদি 1 থেকে ছোট হয়, যদি 1 থেকে ছোট হয় মানে কি 0 পয়েন্ট সামথিং এরকম হবে। 1 থেকে যদি ছোট হয় তাহলে বুঝবা এটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলো যাইতেছে। আর প্রতিসরণাঙ্কের মান যদি 1 থেকে বড় হয় তাহলে বুঝবা তুমি আলো হালকা থেকে ঘন মাধ্যমে আসতেছে। আমি মনে হয় তোমাকে বুঝাইতে পারছি, তাই না? ওই যে প্রতিসরণাঙ্কের মান কোশ্চেনে তুমি দেওয়া থাকবে, ঠিক আছে? প্রশ্নের ভিতরে দেওয়া থাকবে প্রতিসরণাঙ্কের মান 1 পয়েন্ট, প্রতিসরণাঙ্কের মান দেওয়া থাকবে 1.33। এটা মানে কি? এটা মানে কি? এই যে তোমাকে এই যে n এর মান দিয়ে দিবে, n এর মান হচ্ছে 1.33। এটা মানে কি? আলো হালকা থেকে ঘনতে আসতেছে, কারণ 1 এর থেকে বড়। আবার প্রতিসরণাঙ্কের মান n এর মান তোমাকে দিয়ে দিবে 0.57। এটা মানে কি? 1 এর থেকে ছোট। প্রতিসরণাঙ্কের মান 1 এর থেকে ছোট, তার মানে আলো ঘন থেকে হালকাতে যাবে। আলো ঘন থেকে হালকাতে যাবে, এই যে এরকম হবে, এখান থেকে নিচ থেকে উপরে যাবে, ঘন থেকে হালকাতে যাবে। বুঝতে পারছো? বেসিকটা কি বুঝছো? মানে প্রতিসরণাঙ্কের মান মানে কিরকম আসলে, কত আসলে আমি কিভাবে বুঝবো ঘন থেকে হালকা যাচ্ছে নাকি আলো হালকা থেকে ঘনতে আসছে? এই জিনিসটা হোপফুলি তোমরা বুঝছো। এখন আমরা এই রিলেটেড আরো কিছু সূত্র জানবো। ওকে, এখানে কি দেখতে পাচ্ছিলে তুমি? আলো এ থেকে বিতে যাইতেছে, তাই তো? আলো এ থেকে বিতে আসতেছে। তাহলে এটা আমি কিভাবে লিখব? প্রতিসরণাঙ্কটা কিভাবে লিখব বলো তো? এ এন বি ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর, তাই না? সাইন আই বাই সাইন আর। আর এটার ক্ষেত্রে আমি কি লিখতে পারবো? আলো বি থেকে এতে যাইতেছে, তখন আমি কি লিখবো বলো তো? বি এন এ, বি থেকে এতে আলো যাচ্ছে, তাহলে এখানে কি লিখবো? সাইন আই বাই সাইন আর। প্রথমে তোমার মাধ্যম যাই থাকুক না কেন, আলো যেখান থেকে আগে স্টার্ট করবে ওইখানে তুমি কি আই দিবা, সাইন আই, তাই না? ওকে, আমি দুইটার জন্য চিত্র আলাদাভাবে সূত্র দেখাচ্ছি। ওকে, আলো এ থেকে বিতে যাইতেছে, তাহলে এটাকে ভেঙে আমি কি লিখতে পারি বলো তো? এ এন বি ইজ ইকুয়ালস টু এন বি ভাগ এন এ। যদি আলাদা করে মাধ্যমের প্রতিসরণাঙ্কের মান যদি দেওয়া থাকে তাহলে কি বি এর সাথে এ ভাগ করে দিলেই হয়ে যাবে। মানে প্রতিসরণাঙ্ক তুমি কতভাবে তুমি বের করতে পারবা সেটা তোমাকে দেখাচ্ছি। ওকে, প্রতিসরণাঙ্ক বের করা যাবে আবার আলোর বেগ দিয়ে, তাই না? সি এ ভাগ সিবি। এখন প্রশ্ন হচ্ছে সি এ সিবি কত? সি মানে কি? এ মানে কি? এ মানে হচ্ছে এ মাধ্যমে মানে বায়ুতে আলোর বেগ। বি মানে কি? পানিতে আলোর বেগ বা পানি কাছে যাই থাকুক না কেন। বুঝতে পারছো? এখন এখন আমি যদি আলো বি থেকে এতে যাই তখন কি লিখবা? বি থেকে এ। তাহলে এটার ক্ষেত্রে তোমার প্রতিসরণাঙ্কগুলো আলাদা কিভাবে করবা? নিচেরটা এই যে এ এন এ ভাগ কত? এন বি।
এন এ ভাগ এন ভি। আবার কত, আবার আলোর বেগের সময় কি লিখবা বলো তো, সি বি বাই সি এ। যেটা আগে থাকবে, যে মাধ্যম থেকে আলো আগে যাবে, ওই মাধ্যমের আলোর বেগটাও তোমাকে আগে লেখা লাগবে। দুইটা 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 মাধ্যমের ক্ষেত্রে আমরা কিন্তু দুইটা আলাদাভাবে সূত্র লিখে দিয়েছি। হোপফুলি তোমরা বুঝতে পারছো, হোপফুলি তোমরা কি বুঝতে পারছো, তাই না? আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাকে আমি বুঝাই। দেখো তোমাদের বইয়ে আরেকটা সূত্র দেওয়া আছে, দেখবা প্রথম 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 পেজটা যদি তুমি খুলো, দেখো তোমাদের আমি একটু দেখাচ্ছি। তোমাদের বইয়ে এই যে এখানে এখানে একটা সূত্র তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এখানে কি লেখা আছে বলো তো, n is equals to c by v, n is equals to c by v। তোমাদের বইয়ে এটা লেখা আছে, আমি এখানে লিখছি n is equals to c by v। আচ্ছা দেখো, এই দুইটা সূত্র কিন্তু একই, এই দুইটা সূত্র একই। যদি তুমি বুদ্ধি খাটাইতে পারো বা যদি তুমি চালাক হও তাহলে বুঝতে পারবা। দেখো এটা মানে কি, প্রতিসরণাঙ্ক। এই প্রতিসরণাঙ্ক মানে তোমাদের বইয়ে এরকম ভাবে ডিটেলসে লেখা নাই। এবছর বইটা যে বের হয়েছে, আগের বছর বই খুব সুন্দরভাবে লেখা ছিল, ঠিক আছে? এটা মানে কত, যে এক মাধ্যম থেকে অন্য মাধ্যম, তাই না? এটা তাহলে এটা বই লেখ তোরা, তাই না? এই জিনিসটা লেখে নাই, তাই না? আমি তোমাকে সহজভাবে বুঝিয়ে দিছি। এই এটা মানে কত, মানে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক, যে মাধ্যম থেকে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবে, তাহলে কি এইটা মানে কত, এ এ এন বি, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবে, তাই না? সি সি এ মানে কত, সি মানে আলোর বেগ বোঝায়, আর ভি মানে কি, যে মাধ্যমে যাবে। তো আমার সূত্র তো সেম জিনিস, তাই না? আমি যেটা লিখে দিয়েছি সেখানে তো সেম জিনিস। সি এ মানে কি, তোমার বায়ু মাধ্যমের, আর কি বি মানে কত, অন্য মাধ্যমের। বুঝতে পারো নাই তোমরা? এই দুইটা জিনিস একই রকম, একই রকম দুইটা। বুঝতে পারছো? এখন আমি এই তিনটা সূত্র একসাথে, এখন এখন তোমরা যারা এই যে এই জিনিসটা বুঝতে পারো নাই, আমরা একটা ম্যাথ সামনে নিয়ে আসতেছি, তখন তুমি দুইটা সূত্র দিয়ে আমি দেখাবো, ঠিক আছে? আচ্ছা তাহলে আগে তিনটা সূত্র আমরা একসাথে করি, তারপর আমরা একটা ম্যাথ সলভ করবো, ঠিক আছে? আচ্ছা এখন দেখো তো এই তিনটা সূত্র আমরা কিভাবে একসাথে লিখতে পারি। দেখো এর সাপেক্ষে বি এর প্রতিসংখ্যা সাইন এ বাই মানে সবাই তো দেখো, এই যে প্রতিসরণাঙ্কের মান তো সবগুলাই, তাই না? এটা সংখ্যা না তো, এটা সংখ্যা না তো, সবাই তো সবার সমান। তাহলে আমি এটা লিখতে পারি না, দেখো তো, এই যে এ এন বি মানে এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক ইজ ইকুয়ালস টু কত, সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু এন বি বাই এন এ ইকুয়ালস টু সি বাই সিবি। এটা কি লিখতে পারি না, সবাই তো সবার সমান। এখন এখন এটা মানে এই জিনিসটা তোমার মাথায় রাখবে, এই জিনিসটা মাথায় রাখলে তোমার ম্যাথ একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে? এখন যদি তোমাকে প্রতিসরণাঙ্ক দিয়ে যদি তোমার মানে কি কোণের মান যদি বের করতে চায়, আপতন কোণ, প্রতিসরণ কোণ, এগুলো যদি বের করতে চায়, তাহলে জাস্ট এই দুইটা সূত্রের সাথে কানেকশন করাবা, এই দুইটা সূত্র দিয়ে করবা, মানে এটা দিয়ে করবা। এখন যদি তোমার প্রতিসরণাঙ্ক দিয়ে দিছে, তোমাকে বলছে আলোর বেগ বের করতে, তাহলে তুমি এইটার সাথে এটা কম্পেয়ার করবা, মানে এই যে আলোর বেগ দিয়ে এই প্রতিসরণাঙ্ক করবা, ঠিক আছে? তাহলে চলো আমরা দুইটা ম্যাথ করি, ঠিক আছে? তোমরা স্ক্রিনে হোপফুলি ওই ম্যাথটা দেখতে পাচ্ছ। দেখো স্ক্রিনে কি লেখা আছে বলো তো, বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক কত, 1.33। এই তোমাদের তো আমি বলছি, তাই না? প্রতিসরণাঙ্কের মানে এখানে কত, 1.33 না, অর্থাৎ মানে একের থেকে বড় না, মানে শূন্য থেকে বড় না। প্রতিসরণাঙ্ক যদি একের থেকে বড় হয়, তাহলে এটা তুমি কি বুঝবা, হালকা থেকে ঘনতে যাবে, তাই না? হালকা থেকে ঘনতে যাবে, মানে জিনিসটা এরকম। প্রতিসরণাঙ্কের মান 1.33, তাহলে আমি বুঝলাম এটা ঘন, এটা ঘন, এটা কি হালকা, হালকা। আলো এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, তাই না? এদিক দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু যাবে এদিক দিয়ে। বুঝছো না? এটা আই এবং এটা আর। বুঝছো এবার? প্রতিসরণাঙ্কের মান, আহারে ভাই তুমি কি বুঝতেছো না? প্রতিসরণাঙ্কের মান 1.33, যেটা একের থেকে বড়, একের থেকে বড়। প্রতিসরণাঙ্কের মান একের থেকে বড় হইলে বুঝবা তুমি হালকা থেকে ঘনতে যাইতেছে। আর এখানে তো উল্লেখ করেই দিছে বায়ু থেকে পানিতে যাইতেছে, তাই না? তাহলে আপতন কোণের মান কত, 40। আপতন কোণ মানে কত, আই 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 এর মান কত, 40। আই এর মান 40। তাহলে প্রতিসরণ কোণের মান কত, আর এর মানটা বের করতে বলছে, আর এর মানটা বের করতে বলছে। দেখো তোমাকে প্রতিসরণাঙ্ক দিছে এবং কোণের মান বের করতে বলছে, তাহলে কোন সূত্র নিবা, কোন সূত্র নিবা তুমি বলো, কোন সূত্র নিবা? এই যে প্রতিসরণাঙ্ক এবং তোমার কি এই যে কোণের মান বের করতে বলছে, তাহলে আমরা এই দুইটা সূত্র নিব, এই দুইটা সূত্র নিব, এই দুইটা সূত্র নিয়ে কাজ করব। তো চলো আমরা অঙ্কটা করে ফেলি। তাহলে আমাদের সূত্র কি বলতো, এ এন বি ইজ ইকুয়ালস টু কত, সাইন আই ভাগ কত, সাইন আর। তাহলে প্রতিসরণাঙ্কের মান কত, 1.33। সাইন আই এর মান কত, এই সাইন আই এর মান কত, 40। তাহলে এখানে কত, 40 লিখবা, এবং কত সাইন আর বের করব। তাহলে দেখো 1.33 সাইন 40 এর মান কত, ক্যালকুলেটর চাপো, সাইন 40 এর মান কত, সাইন 40 এর মান কত, 0.64, এবং কত সাইন আর তোমাকে বের করতে বলতেছে, তাই না? এখন তুমি কি করবা, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, ভগ্নাংশগুলা নিচেও কি মনে ওয়ান আছে না, ভগ্নাংশগুলা ইকুয়ালাইজেশন, তাই নিচেটার সাথে উপরটা গুণ হবে আর উপরটার সাথে নিচেটা গুণ হবে। তাহলে 1.33 এর সাথে এই যে 1.33 সাইন আর, আর একের সাথে 0.46 গুণ করলে কত, 0.46 হয়। এখন তুমি সাইন আর বের করবা, ওকে বের করবা না, ওই পাশে গিয়ে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ সাইন আর ইজ ইকুয়ালস টু 0.64 ভাগ 1.33। এখন ভাগ করো, sin r equals to 0.64 ভাগ কত, 1.33
1.33, তাহলে কত আসে 0.48, 0.48। তাহলে এখন তুমি কিসের মান বের করবা? আর এর মান বের করবে না? আর এর মান বের করবে না, কিন্তু আর এর সাথে সাইন গুণ আছে, তো সাইন ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, কারণ তুমি তো আর এর মান বের করবে, সাইন তো বের করবে না, সাইন ভাগ হয়ে কি হয়ে যাবে? সাইন ইনভার্স হবে, এই যে সাইন ইনভার্স, আর ব্র্যাকেটের ভিতরে লিখবা 0.48। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কেমনে ক্যালকুলেশন করবো স্যার, এটা তো জানি না, সাইন ইনভার্স কেমনে আনে? সাইন ইনভার্স কেমনে আনে? ক্যালকুলেটরে কি করবা জানো? শিফটে চাপ দিয়ে সাইনে চাপ দিবা, শিফটে চাপ দিয়ে সাইনে চাপ দিবা। দেখো তোমাদের দেখাই দিই, এই যে শিফটে, এই যে এখানে শিফট, শিফটে শিফটে চাপ দিয়ে সাইন ইনভার্স, ঠিক আছে? শিফটে চাপ দিয়ে সাইনে ক্লিক করলে সাইন ইনভার্স আসছে। এখন কি ব্র্যাকেটের ভিতরে, ব্র্যাকেটের ভিতরে এই যে এটা লিখতে হবে, ব্র্যাকেটের ভিতরে কি লিখবা? এই যে 0.48 ব্র্যাকেট ক্লোজ, মানে ক্যালকুলেটর এরকম ভাবে লিখবা, ঠিক আছে? এখন ইকুয়ালে চাপ দিবা, কত আসছে? 28.68, এটা অ্যান্সার। কত আসে? 28.68, তাহলে আর এর মান কত? এই আর এর মান কত? 28.68, এটাই আর এর মান, বুঝতে পারছো? এটাই অ্যান্সার। হোপফুলি তোমরা বুঝতে পারছো। তো চলো আমরা আরেকটা এমসিকিউ সলভ করবো। এমসিকিউ কি, এটা শর্ট কোশ্চেন, অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো সেখানে তোমাকে কি বলছে? পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক 0.75। প্রতিসরাঙ্ক কত? এই প্রতিসরাঙ্ক কত? 0.75। এই আমি তোমাকে বলছি না প্রতিসরাঙ্ক এটা কত? একের থেকে ছোট না? একের থেকে ছোট না? প্রতিসরাঙ্ক এক থেকে ছোট হলে কি বুঝবা? আলো ঘনমাধ্যম থেকে হালকাতে যাইতেছে, আলো ঘনমাধ্যম থেকে হালকাতে যাইতেছে। কথা কি ক্লিয়ার? কথাই ক্লিয়ার? 0.75 মানে কি? ঘন থেকে হালকাতে যাইতেছে। ওকে, তাহলে এই যে এখানে বলছে পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত? 0.75। মানে এখানে ঘটনাটা কি? এই ঘটনাটা কি? এটা পানি না? এটা পানি না? তো 0.75 মানে কত? পানি থেকে যাবে, পানি থেকে কোথায় যাবে? পানি থেকে বায়ুতে যাবে। আলো এই দিক দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যাবে এই পাশ দিয়ে। তাহলে এটা আই, এটা আই, আর এটা কি? আর। বুঝতে পারছো? এটা আই এবং এটা আর। তো দেখি আই আর এর ভিতরে কোন মানটা দেওয়া আছে। তোমাকে দেওয়া আছে কি বলতো? আলোর বেগ। ও এখানে বেগ দেওয়া আছে, এটা কি দেওয়া আছে? বেগ দেওয়া আছে। তার মানে প্রতিসরাঙ্ক এন এর মান দিয়েছে 0.75, আর বেগ দিয়েছে, কিসের বেগ দিয়েছে তোমাকে? বায়ুতে আলোর বেগ। মানে বায়ু কোনটা? এটা বায়ু না? এই যে এটা বায়ু, এটা পানি, এটা বায়ু, এটা পানি না? আরে মিয়া, এটা পানি না, এটা পানি, এটা বায়ু। বায়ুতে বায়ু, তাহলে আমি সি এ দ্বারা প্রকাশ করি, এটাকে সি বি দ্বারা প্রকাশ করি মনে করো, ঠিক আছে? আর এটা তো তোমার ইচ্ছা, মনে করি এটা বি দিলা, এটা এ দিলা, ডাজন্ট ম্যাটার, সমস্যা নাই। ওকে, এটা তো বায়ু, বায়ুর মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে 3 × 10⁸, ঠিক আছে? আর পানিতে, পানিতে আলোর বেগ তোমাকে বের করতে বলছে। তাহলে তোমার সূত্র কি দেখো তো? তোমার আলোর বেগ আর প্রতিসরাঙ্ক দিছে, এই যে আলোর বেগ আর কি প্রতিসরাঙ্ক, এই দুইটা দিয়ে করবা, ঠিক আছে? এই দুইটা দিয়ে করবা। আগে আমরা এই দুইটা দিয়ে সূত্র দিয়ে করব, এবং বইয়ে যে সূত্রটা আছে ওইটা দিয়েও করব। যাও, ওকে। তাহলে এখন এখন আমাদের সূত্র কি বলতো? এর সাপেক্ষে দেখো আলো কোথা দিয়ে যাচ্ছে বলতো? বি এর থেকে এতে যাচ্ছে, তাই না? সরি, এ থেকে বিতে যাইতেছে। তাহলে কত? এ এন বি ইজ ইকুয়ালস টু কত বলতো? সি এ বাই সিবি, সি এ বাই সিবি। তাহলে প্রতিসরাঙ্ক কত? এ থেকে বি এর প্রতিসরাঙ্ক কত? 0.75, 0.75 ডিভাইড বাই সি এ। সি এ মানে কি? এ মাধ্যমের আলোর বেগ তো বের করতে হবে আমার, এ মাধ্যমে আলোর বেগ তোমাকে বের করতে হবে না? এ মাধ্যমে আলোর বেগ তোমাকে বের করতে হবে না? তাহলে এই সি এটা তুমি জানো না, কিন্তু তুমি বি মাধ্যমে আলোর বেগ জানো, কারণ এটা হচ্ছে বায়ু মাধ্যম। বায়ুতে আলোর বেগ কত দেওয়া আছে? 3 × 10⁸, 3 × 10⁸। এখন ক্যালকুলেশন করো, এটা ভগ্নাংশ, এটাও ভগ্নাংশ। তাহলে সি এর সাথে এক গুণ করলে কত? সি এ, আর এটার সাথে গুণ হবে উপরটার সাথে নিচেরটা, অর্থাৎ 0.75 ইন্টু কত হবে? 3 × 10⁸, ঠিক আছে? দাঁড়াও আরেকটু, তাহলে কত আসে? এটার সাথে এটা গুণ করলে কত আসে? তোমরা দেখতে পাচ্ছ এইরকম, এরকম এগুলো আসতেছে, তাই না? এখন তো আমাকে নিতে হবে কোথায় বলো তো? পাওয়ারে নিতে হবে। তাই আমি কি করব জানো? ক্যালকুলেটরে ইএনজি তে ক্লিক করবা, এই যে ইএনজি, এই যে ইএনজি, এই যে এখানে, এখানে ক্লিক করবা। ইএনজি তে ক্লিক করার পর এটা আসছে, এটা আসছে, আমি এটা বোর্ডে লিখতেছি, কত আসতেছে? এই যে এটা আসছে 225 ইন্টু 10⁻6। এখন তুমি দশমিক তো মনে মনে এখানে আছে, তাই না? এই দশমিকটা যদি 2 ঘর সামনে আনো, দশমিক যদি 1 ঘর 2 ঘর 2 ঘর যদি সামনে আনো, তাহলে এই পাওয়ারটাও 2 ঘর বেড়ে যাবে। তাহলে কত হবে? 2.25 ইন্টু 10⁻8। আচ্ছা, এরপর টপিক হচ্ছে ক্রান্তিকোণ বা সংকট কোণ। তো এই ডেফিনেশনটা এখানে লেখা আছে, তোমরা লিখে নাও। এখানে কি বলছে? আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয় তাকে ক্রান্তিকোণ বলে, ঠিক আছে? কিছুই বুঝো নাই, এখন আমরা বুঝাইতেছি। দেখো, চলো। এখন মনে করো সংকট কোণ কখন হবে? যখন আলো ঘন থেকে হালকা মাধ্যমে প্রবেশ করবে, ঠিক আছে? এটা কি? ঘন মাধ্যম। এটা হচ্ছে কি? ঘন মাধ্যম। ভালো করে বুঝো, ঘন মাধ্যম। এখন আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করবে, আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করবে, তখন অভিলম্ব থেকে দূরে সরে যাবে না?
অবিলম্ব থেকে দূরে সরে যাবে না। এখন এই আপতন কোণের মানটা মনে করো তুমি বাড়িয়ে দিয়েছো, আপতন কোণের মান তো এটা ছিল তাই না, এখন তুমি বাড়িয়ে দিয়েছো তখন কি আরো তো এদিকে বেঁকে যাবে তাই না, এমন ভাবে বেঁকে যাবে একটা সময় এই যে বিভেদ তলের সাথে ঘেঁষে যাবে, এই কোণটা বিভেদ তলের সাথে ঘেঁষে যাবে। তখন এই যে বিভেদ তলের সাথে যখন ঘেঁষে গেছে তখন এটা কি 90 ডিগ্রি হয়ে গেছে না, 90 ডিগ্রি হয়ে গেছে না। তাহলে এই যে প্রথম কোণটা এটা তো আই তাই না, আই আপতন কোণের যে মানের জন্য, মনে করো এই আপতন কোণের মান কত 50, আপতন কোণের মান কত 50, আপতন কোণের এই 50 ডিগ্রির জন্য প্রতিসরণ কোণ কত হয়ে গেছে 90 ডিগ্রি হয়ে গেছে। তাহলে এটাকে আমরা বলবো ক্রান্তিকোণ। এখন ক্রান্তিকোণ কোনটা, এই যে এটাকে বলে ক্রান্তিকোণ, সংকট কোণ। তাহলে এটা সূত্র কি, আলো এ থেকে বিতে যাচ্ছে মানে হালকা ঘন থেকে হালকাতে যাচ্ছে, আলো কোথায় যাচ্ছে ঘন থেকে হালকাতে যাচ্ছে। তাহলে এটাকে মনে করলাম এ আর এটা কি বি, ঠিক আছে, এটাকে ধরলাম এ এটা কি বি, তাহলে আলো এর থেকে বিতে যাচ্ছে, তাহলে কি হবে সূত্র কি বলো তো, কি হবে সাইন আই বাই সাইন আর, সাইন আই বাই সাইন আর। এখন এই যে সাইন আই আপতন কোণের যেই মান মানে সংকট কোণের জন্য দায়ী কে, এ দায়ী, তাহলে এটাকে আমরা কি বলবো, এই যে আই এর জায়গায় আমি কি দিব থিটা সি দিব, কি দিব থিটা সি দিব। এটাকে বলে সংকট কোণ, মানে আইটাকে বলে সংকট কোণ। সূত্র কি এটা হচ্ছে সংকট কোণের সূত্র। এখন এখানে আর এর মান কত স্যার, আর এর মানটা কত 90 ডিগ্রি না, তখন পরবর্তীতে এই আর কি হয়ে যাবে বলো তো 90 হয়ে যাবে, বুঝতে পারছো। অর্থাৎ আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়ে যায়, মানে আপতন কোণ মনে করো এটা হচ্ছে আপতন কোণ তাই না, আপতন কোণের আলো ঘন থেকে হালকাতে গেলে আপতন কোণ তো এরকম, দেখো ভালো আরেকবার বুঝাই, হ্যাঁ এটা তো মনে করো আপতন কোণ তাই না, তখন ও যখন ঘন থেকে হালকা যাবে অবিলম্ব থেকে দূরে সরে যায় তাই না, এই কোণের মানটা তুমি মনে করো বাড়ায় দিলা তখন কি হবে, ও এদিক দিয়ে গেল, এখন এই কোণের মান তো আরো বাড়ায় দিলা, মনে করো আরো বাড়ায় দিলা, তখন একটা সময় কি হবে জানো, তখন এই যে এই প্রতিসরণ কোণটা এই যে বিভেদ তল ঘেঁষে যাবে। তুমি আপতন কোণ যত বাড়াবা ও তো এদিকে যেতে থাকবে তাই না, একটা সময় কি বিভেদ তল ঘেঁষে যাবে, এটাকে বলবো আমরা কি সংকট কোণ, এটা কি বলবো সংকট কোণ। এখন এটা তো সংকট কোণ হইলো তাই না, এখন এই কোণের মানটা তুমি কি করবা জানো, চালাকি করবা, আরো বাড়ায় দিবা, আরো যখন বাড়ায় দিবা তখন তো ও এদিকে আসতেছে, একটা সময় কি ও একই মাধ্যমে ফিরে আসবে, একটা সময় সে কি করবে বলতো একই মাধ্যমে ফিরে আসবে, তখন এটা হবে আপতন কোণ আর এটা কি বলা হবে, কি হবে বলতো প্রতিসরণ কোণ। তাহলে কি একই মাধ্যমে ফিরে আসতেছে, আলো যে মাধ্যমে দিতেছে একই মাধ্যমে ফিরে আসতেছে, একই মাধ্যমে ফিরে আসলে সেটাকে বলে প্রতিফলন, অর্থাৎ এটাকে বলবো আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এটা কি বলবো বলতো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। অর্থাৎ অর্থাৎ আলো আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন কি হয় বলতো, আলো যখন ঘন থেকে হালকা মাধ্যমে যায় তখন প্রতিসরণ আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয় তখন সেটাকে আমরা বলবো ক্রান্তিকোণ। এখন এই প্রতিসরণ কোণ যদি 90 ডিগ্রি থেকে বড় হয়ে যায়, মানে 90 ডিগ্রি থেকে বেশি হয়ে যায়, তখন তো আলো তো এক মাধ্যমে ফিরে আসবে, তখন সেটাকে বলবো আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আলো যদি এক মাধ্যমে ফিরে আসে ওইটাকে বলবো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। বুঝতে পারছো, না বুঝলে আমাকে প্লিজ একটু কমেন্ট বক্সে লিখবা এবং আমি আরো একবার বুঝাই দিতেছি তোমাকে। ওকে, দেখো এটা কি, আর একবার বলতেছি ভালো করে লক্ষ্য করো, এটা কি ঘন, আর এটা কি হালকা। মনে করো সংকট কোণ তো বুঝছো আমার বিশ্বাস, মানে থিটা সি, এই থিটা সি এর কারণে তোমার এটা কি বিভেদ তল ঘেঁষে গেছে আর এর মানটা তাই না, আপতন কোণে যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি তাই না, এখন তুমি কি করছো এই কোণের মানটা আরো একটু বাড়ায় দিছো, তখন তো আর ওই রকম থাকবে না, ও বেড়ে যাবে, ওই দিকে আরো নিচের দিকে নামবে তাই না। এখন তোমার আপতিত রশ্মি আর এটা কি প্রতিফলিত রশ্মি তাই না, একই মাধ্যমে ফিরে আসলে এটা প্রতিফলন হয়, অর্থাৎ এটা হচ্ছে কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আলো একই মাধ্যমে ফিরে আসলে এটা কি আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, অর্থাৎ সংকট কোণের চেয়ে যদি বড় হয়, আই এর মানটা যদি সংকট কোণের চেয়ে যদি বড় হয়, আই এর মানটা এই যে আই এর মানটা এই যদি সংকট কোণের থেকে বড় হয় বাড়ায় দাও, তাহলে কি এর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে, আলো একই মাধ্যমে ফিরে আসবে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কোথায় কোথায় ঘটে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে হচ্ছে মরুভূমিতে ঘটে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। তারপর হচ্ছে অনেক গরমের সময় পিচ ঢালা রাস্তার ভিতরে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে তোমার প্রিজমে বিভিন্ন রং দেখা যায়। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে তোমার অপটিক্যাল ফাইবারের ভিতরে যে আলোর যে তরঙ্গগুলা সেগুলা কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে চলাচল করে। ঠিক আছে, তো এই জিনিসগুলো এখন একটু আমরা আলোচনা করবো যে কোথায় কোথায় আসলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দেখা যায়। আচ্ছা, এখন অপটিক্যাল ফাইবারের মধ্যে কিভাবে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে সেটা আমরা দেখবো। তো এখানে অপটিক্যাল ফাইবারের ডেফিনেশনটা দেওয়া আছে। ঠিক আছে, তোমরা ডেফিনেশনটা তুলে নাও, ঠিক আছে, খাতায় তুলে নাও। অপটিক্যাল ফাইবার ডেফিনেশনটা কি, এটি হলো অত্যন্ত সূক্ষ্ম এবং কি নমনীয় এক ধরনের কাজ বা প্লাস্টিকের একটা তন্তু বা সুতার মতো। ঠিক আছে, তো এই অপটিক্যাল ফাইবারের ভিতরে আমাদের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে কোর আর একটা কি ক্ল্যাডিং। এখন কোর মানে কি, কোর মানে হচ্ছে মানে অপটিক্যাল ফাইবারের ভিতরের অংশটা কোর বলবো, এবং ক্ল্যাডিংটা কি এই কোরকে ঘিরে এর বাইরের অংশ। এগুলো তোমরা লিখবা এক্সামে। ঠিক আছে, মানে এই অপটিক্যাল ফাইবার বৈশিষ্ট্য। এখন এখানের ভিতরে কি হয়, আলো কিভাবে যায়, অপটিক্যাল ফাইবারের কাজ কি। অপটিক্যাল ফাইবারের কাজ হচ্ছে বিভিন্ন ডেটা বা তথ্য আদান প্রদান করা।
ঠিক আছে, মানে তারার মাধ্যমে কি আদান প্রদান করে তথ্য বা ডেটাগুলো এরকম ভাবে ভিতর দিয়ে যাবে, এবং একটা মাধ্যম লাগবে, সেই মাধ্যমটা কি আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে কি ডেটাটা ট্রান্সফার হবে, মানে তরঙ্গটা এইভাবে যাবে। এখন মনে করো তার হচ্ছে তোমার এরকম, তাই না, এরকম তার না, আলো কখনো এরকম সোজাভাবে যাবে না। অর্থাৎ আলো কি হয় বলতো, এই যে এরকম ভাবে এদিকে যাবে, আবার এই পাশে আসবে, এদিকে আসবে, এটা মানে এটা কেন ঘটতেছে বলতো, একই মাধ্যমে কেন আসতেছে, একই মাধ্যমে ফিরে আসতেছে, একই মাধ্যমে ফিরে আসতেছে, মানে প্রতিফলন হচ্ছে। অর্থাৎ এখানে কি আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটতেছে। অর্থাৎ অপটিক্যাল ফাইবারে কি ঘটে বলতো, এই যে ডেটা ট্রান্সফার, তথ্য, এই যে বিভিন্ন আমাদের কি হয় বলতো, এই এই তরঙ্গ গতির মাধ্যমে আলোর কি এই গতির মাধ্যমে কি ডেটাটা ট্রান্সফার হয়, মানে এক প্রান্ত থেকে অন্য প্রান্ততে ট্রান্সফার হয়। আর এই ট্রান্সফার হয় কি কোন পদ্ধতিতে বলতো, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে কি ডেটাটা ট্রান্সফার হয় এই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। হোপফুলি তোমরা বুঝতে পারছো। এখন আমাদের নেক্সট টপিক হচ্ছে প্রিজম। ওকে, এখন আমরা প্রিজম সম্পর্কে আলোচনা করবো। এই প্রিজমের ভিতরে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কিভাবে ঘটে সেটা আমরা একটু দেখবো, ঠিক আছে। অর্থাৎ প্রিজমের ডেফিনেশনটা এখানে লেখা আছে, তোমরা প্লিজ খাতায় লিখে নাও, এগুলো তো তোমরা নোট করবা, তাই না, নোট করে আমাদের উৎস একাডেমির যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে তোমরা পোস্ট করবা। তো এখানে কি বলছে, দুটি অসমান্তরাল পৃষ্ঠ, অসমান্তরাল এবং সমতল পৃষ্ঠ দ্বারা আবদ্ধ একটি স্বচ্ছ মাধ্যম হলো প্রিজম। এটা হচ্ছে প্রিজমের ডেফিনেশন, এটা তোমরা প্রিজম দেখতে পাচ্ছ। এখন প্রিজমের ভিতরে আলো কিভাবে পাস হয়, তাই না, বা এখানে কি ঘটে, আসলে ঘটনাটা কি ঘটে আমরা একটু দেখাচ্ছি। মনে করো প্রিজমের একটা পৃষ্ঠ এটা, তাই না, মনে করো এটা আমি কি ধরলাম, এটা মনে করো বিভেদ্য, এটা অভিলম্ব, মনে করো এটা অভিলম্ব ক্রিয়েট করলাম। আবার এই যে এই পৃষ্ঠের ভিতরে মনে করো অভিলম্ব হচ্ছে এটা, তাই না, এটা হচ্ছে অভিলম্ব। ভালো করে বুঝো, ভালো করে বুঝো। দেখো এখন আলোক রশ্মি মনে করো এই দিক দিয়ে আসলো, ঠিক আছে, এরপর যদি তুমি আলোক রশ্মি দিলা, এখন কি প্রিজমে কি হয় বলো তো, আলো তো এদিকে যাওয়ার কথা ছিল, তাই না, এদিকে যাওয়ার কথা ছিল না, তাহলে এই যে এটা হচ্ছে বায়ু মাধ্যম। ভালো করে বুঝো, এটা কি বায়ু মাধ্যম, এটা কি বায়ু। আর প্রিজমের ভিতরে তো গ্লাস, তাই না, তার মানে প্রিজমের ভিতরে ঘন মাধ্যম, প্রিজমের ভিতরে কি ঘন মাধ্যম। তাহলে আলো বায়ু থেকে হালকা মাধ্যম প্রবেশ করলে কি অবিলম্বের দিকে সরে আসে না, অবিলম্বের দিকে সরে আসে না, এই যে অবিলম্ব, এটা অবিলম্বের দিকে সরে আসবে, মানে এরকম ভাবে যাবে, বুঝতে পারছো, এরকম ভাবে যাবে, অবিলম্বের দিকে সরে আসবে, ঠিক আছে। এখন আবার কি হবে বলতো, ঘন থেকে আবার হালকাতে প্রবেশ করবে, তাহলে তোমার অবিলম্ব কোনটা, এটা না। এখন আলো তো এদিকে যাওয়ার কথা ছিল, তাই না, কিন্তু আলো কি অবিলম্ব থেকে দূরে সরে যাবে, তাহলে আলোটা গিয়েছিল এইদিকে কিন্তু গেছে এদিক দিয়ে, মানে যাওয়ার কথা ছিল এই পাশে কিন্তু গেছে এদিক দিয়ে। তো এই ঘটনাটা কেন ঘটতেছে আমরা তো জানি, ভালো করে বুঝো। আলোর ভিতরে, আলো তো সাদা রং, তাই না, এই যে তোমরা আশেপাশে যে রংগুলো দেখতে পাচ্ছ এগুলো তো আলোর রং, তাই না। তারপর হচ্ছে সূর্যের আলো, সাদা রং। এই সাদা রঙের ভিতরে 7টা রং রয়েছে। কয়টা রং রয়েছে? 7টা রং রয়েছে। তোমরা তো ছোটবেলায় এই রংগুলো সম্পর্কে তোমরা পড়েছো, তাই না। এই 7টা রং রয়েছে, আসমানি, নীল, তারপর কি সবুজ, তারপর কি মানে এরকম ভাবে 7টা রং রয়েছে, তাই না। আলোর 7টা যে রং রয়েছে, মৌলিক রং, সেই রং এই সাদার ভিতরে আছে, তাই না। এখন আলো যখন বায়ুর মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে, তখন এই যে আচ্ছা এই যে সাদা যে কালার যে আলোগুলা, তাই না, এই আলোর বেগ কত, 3 × 10⁸, মানে এই চারপাশে 3 × 10⁸ বেগে আলো চলতে পারে। কিন্তু আলো যখন মানে খুব দ্রুত বায়ু থেকে ঘনতে প্রবেশ করবে মানে কি এই প্রিজম, অর্থাৎ ঘন বলতে প্রিজমে প্রবেশ করবে, তখন কি এই আলোর বেগের বা গতির ব্যাঘাত ঘটবে, গতির পরিবর্তন হবে, ঠিক আছে। অর্থাৎ আলোর যে গতি 3 × 10⁸ ছিল না, ওই গতিটা পরিবর্তন হয়ে বেগটা কি কমে যাবে, কমে গিয়ে তখন এখানে বেগটা কমে গিয়ে যখন এদিক দিয়ে বের হবে, তখন কি তাদের বেগটা, মানে প্রত্যেকটা রঙের 7টা রঙের বেগ কিন্তু একই থাকবে না। লালের বেগ থাকবে বেশি, আবার কি বেগুনি কালারের বেগ থাকবে কি অনেক, কি বলতো, অনেক কম থাকবে। কেন? কারণ লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে এবং কি বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য কম, যার কারণে তাদের কি বেগেরও পরিবর্তন হয়। বেগের পরিবর্তন হইলে আলোর যে 7টা রং আছে না, সেই 7টা রং এদিক দিয়ে বের হয়ে আসবে সবগুলা। তখনই আমরা কি এখানে রংধনুর মতো কিছু একটা দেখতে পাই, অর্থাৎ আলোর 7টা রং কিন্তু আমরা এইভাবে দেখতে পাই। এটা কেন হয়? আলোর বেগের পরিবর্তনের কারণে এই জিনিসটা হয়, ঠিক আছে। প্রিজমের ভিতরে ঢুকে গেলে আলোর যেই ন্যাচারাল যেই বেগ রয়েছে সেটা কি 3 × 10⁸, ওইটা কি পরিবর্তন হয়ে যায়, কমে যায়। ওই কমে যাওয়ার কারণে আলো 7টা রং আবার যখন প্রতিফলিত হয় তখন কি এই 7টা রং এদিক দিয়ে বের হয়ে যায়, এবং এখান থেকে কি আমরা রংধনুর মতো কিছু একটা দেখতে পাই, অর্থাৎ 7টা রং আমরা কি এখানে দেখতে পাই। অর্থাৎ এই ঘটনাটা, এই প্রসেসটা, এই প্রিজমের ভিতরে কি ঘটনা ঘটতেছে, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে এই ঘটনাটা ঘটতেছে। অফলি তোমরা এই প্রিজমের ঘটনাটাও খুব ভালো করে বুঝতে পারছো।